আজকে একটি খুব ভালো জুতির সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে শুক্র এবং শনির জুতি। এই বছরের শেষে 28শে ডিসেম্বর 2024 শুক্রদেব রাশি পরিবর্তন করছে। শনির সাধারণ রাশি মকর রাশিতে অবস্থান করছিল, সেই মকর রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং শনিদেব এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই থাকছে। তো শুক্রদেবের এই পরিবর্তনে শনির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে। শনি হচ্ছে কি কর্মের কারক, ন্যায় বিচারক, আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, আকর্ষণের কারক, ঐশ্বর্যের কারক এবং ধনসম্পত্তির কারক। শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ। অন্যান্য গ্রহরা যথেষ্ট এক রাশি থেকে আরেক রাশিতে যেতে খুব তাড়াতাড়ি চটজলদি সময় নেয়, আর শনি যে রাশিতে থাকে ওই 2.5 বছর পর্যন্ত প্রায় সময় নেয়। তো শনি আবার এত ধীরে চলে, কিন্তু যে ফলটা দেয় সেই ফলটার কিন্তু স্থায়িত্ব থাকে। আর শুক্রের সাথে শনির সম্পর্ক হচ্ছে মিত্রতা, অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে, এই জুতির প্রভাবে আর্থিক এবং সামাজিক দিকে যে সফলতাটা এই সময় কিন্তু পাওয়া যাবে, এবং যেটা পাওয়া যাবে সেটা কিন্তু যথেষ্ট স্থায়ী হবে এবং মূল্যবান হবে। যার জন্য শনি এবং শুক্রের যে জুতি হয়, এই জুতিটা কিন্তু খুব ভালো জুতি। যাদের জন্মছকে এই জুতি রয়েছে তাদের যথেষ্ট ভালো প্রভাব পড়ে, এবং এই জুতির প্রভাবে যে যত কর্ম করবে সেই কর্মে তত বেশি লাভ পাবে। এটা হচ্ছে সবথেকে এই জুতির ভালো গুণ। তবে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কর্ম করতে হবে, তাহলে যথেষ্ট সুখ লাভ করা যাবে। যে কাজটা কোনো ব্যক্তি 100 টাকা ইনকাম করবে, সেই কাজটাই এই জুতিওয়ালা ব্যক্তি করবে, তাহলে তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে এই জুতির একটা প্রভাবশালী দিক। শুক্র আর শনির জুতি যাদের জন্মকুষ্ঠিতে থাকবে তাদেরকে চোখ বন্ধ করে বলে দিতে হবে যে তুমি যত কর্ম করবা তত বেশি তুমি লাভ পাবা। তো যাই হোক, আজকের এই খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা, এই শুক্র শনির জুতির আলোচনা। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে এবং জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। তো এই যে জুতিটা প্রভাব মেষ রাশির উপর কী প্রভাব পড়বে, এই বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, এছাড়া বহুদিন ধরে যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয়, যে কারোর সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তবে আগামী দিনে এখান থেকে মেষ রাশি কিছুটা হলেও উপকৃত হবে। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে, শনির সাথে অবস্থান করবে, জুতি তৈরি করবে। আর সবথেকে ভালো হচ্ছে এই সময়টা, এই সময় একটা ভালো দিক উঠে আসছে, সেটা হচ্ছে শনিও আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এর আগে আমি অনেক কিছু আলোচনা করেছি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভালো, ভাগ্যবান, মূল্যবান নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভাগ্যবান হয়, একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে, খুব সজ্জন ব্যক্তি হয়, অর্থাৎ যে গৃহে প্রবেশ করবে সেই গৃহের যথেষ্ট উন্নতি হয়। তো শনিদেব এই নক্ষত্রে অবস্থান করবে, তাহলে দেবগুরু বৃহস্পতি যে নৈতিকতা, উদারতা, মায়া, মমতা, ঈশ্বরের প্রতি যে অটুট বিশ্বাস, আধ্যাত্মিকের উপর রুচি, এই সমস্ত কিছু কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে, অর্থাৎ যে কর্মই করবে সেই কর্মে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা দূরদর্শিতা, একটা আদর্শবাদী চিন্তা ভাবনা থাকে, এবং তার সাথে একটা গভীর জ্ঞান লক্ষ্য করা যায়। আর শনি হচ্ছে কি কর্মের দেবতা, কর্মক্ষেত্রে একটা তাহলে আদর্শবাদী চিন্তা থাকবে, তার সাথে গভীর জ্ঞান থাকবে এবং একটা দূরদর্শিতাও থাকবে, তার সাথে একটা নৈতিক চিন্তাভাবনাও থাকবে যে কীভাবে নিজের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে। তার সাথে ঈশ্বরীয় শক্তিরও যথেষ্ট সাহায্য পাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্যটা যথেষ্ট পাবে এই সময়। শনিদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক উন্নতি হবে, সামাজিক উন্নতি যথেষ্ট দেখা দিবে, এবং এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য জন্মাবে, এবং তাতে একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে। শনি এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই নক্ষত্রে 28শে ডিসেম্বর থেকে একদম থাকবে 2025-এর এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত। তারপরে আবার 29শে মার্চ আবার শনি তার আগে রাশি পরিবর্তন করবে। সেই সময় একটা অন্যরকম আলোচনা করব। তো মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ,
ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে নবম ঘর, এবং দ্বাদশ ঘরের অধিপতি যেটা হচ্ছে মীন রাশি। তো এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবার অবস্থান করছে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর বৃষ রাশি। তাহলে ভাগ্যের ঘরের অধিপতির ধনসম্পত্তির ঘরে অবস্থান, এটা মেষ রাশির জন্য যথেষ্ট ভালো। এবার শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আর বর্তমানে শনিদেব অবস্থান করছে তার কুম্ভ রাশি, যেটা একাদশ ঘর মেষ রাশির ক্ষেত্রে লাভের ঘর, এবং শুক্র অবস্থান করছে। শুক্র হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, যেটা বৃষ রাশি, যে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর হচ্ছে কি সপ্তম ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। এবার তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতে উঠে আসছে কি, যে ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, আর ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে। শুক্রদেবের এই গোচরটা হচ্ছে কি 28শে ডিসেম্বর থেকে জানুয়ারির 28 তারিখ পর্যন্ত এই লাভের ঘরে অবস্থান করবে। মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। এই যে অবস্থানটা বর্তমানে আবার মার্গী অবস্থায় রয়েছে। তো মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে লাভ নিশ্চিত, যেহেতু এবার শুক্রদেব এখানটাতে প্রবেশ করে গেল। তাহলে কি হচ্ছে, একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে, ইনকামের মধ্যে একটা স্থিরতা চলে আসবে এবং ইনকামের রাস্তা যথেষ্ট প্রশস্তিত হবে। আর এর আগে আমি কি বলেছিলাম, যে শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ, অন্য গ্রহরা চটজলদি ফল দেয়, কিন্তু শনি যে ফলটা দিবে সেই ফলটার একটা স্থায়িত্ব আছে। অর্থাৎ এই সময়কালে যে লাভের অঙ্কটা হবে সেই লাভের অঙ্কটা যথেষ্ট ভারী হবে এবং মেষ রাশির একটা ভালো স্থায়িত্ব তৈরি হবে ভবিষ্যতের জন্য। এবার শনি তো কি মার্গী অবস্থায় রয়েছে, শনির মুভমেন্ট তো সামনের দিকে। 29শে মার্চ শনি আবার রাশি পরিবর্তন করবে। তো এবার এই মার্গী অবস্থায় নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আর শুক্রের সাথে জুতি করছে ধনসম্পত্তির ঘরে অধিপতি এই শুক্র লাভের ঘরে অবস্থান করছে, তাও আবার লাভের ঘরের অধিপতি এই শনিদেবের সাথে, এবং অপরদিকে আবার ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব আসছে, এবং যারা বড় বড় বিজনেসম্যান তাদের মধ্যে একটা এই সময়কালে বড় বড় বিজনেসের ব্যাপারে ডিল হবে এবং কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব থাকবে। ব্যবসার পরিধি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, লাভের অঙ্ক একটা ভালো দেখতে পাবে। মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে এই মুহূর্তে, কারণ পঞ্চম ঘরের অধিপতি আবার সূর্য জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত ভাগ্যের ঘরে থাকছে, যেটা হচ্ছে ধনুরাশি। আবার সূর্য রাশি পরিবর্তন করে কর্মের ঘরে যাবে, এটাও যথেষ্ট ভালো পজিশন, কারণ পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে। তবে কি যে রাশির অধিপতি নীচ অবস্থায় রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে কর্কট রাশিতে, এবং সূর্য যখন আবার কেন্দ্রে অবস্থান করবে তখন আবার নীচভঙ্গ হয়ে যাবে। তো যাই হোক, আগামী দিনে যথেষ্ট ভালো পজিশন তৈরি হচ্ছে মেষ রাশির জন্য। আর শুক্রদেবের যে গোচরটা হচ্ছে, শুক্র থেকে আমরা কলা জিনিসটাকে দেখি, প্রতিভা জিনিসটাকে দেখি। দ্বিতীয় ঘর হচ্ছে কি, দ্বিতীয় ঘরটা হচ্ছে লাভের ঘরে, দ্বিতীয় ঘরটা হচ্ছে ধনসম্পত্তির ঘর, তো লাভের ঘরে অবস্থান করছে। আর দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণীর ঘর। তাহলে এই সময় মুখের বাণীর দিকে যথেষ্ট উন্নতি হবে, নিজের মুখের বাণীর দ্বারা সামনে থাকা ব্যক্তিকে আকর্ষণ করতে পারবে এবং না হওয়া কাজও সম্পন্ন হবে। এবার দেবগুরু বৃহস্পতিরও তো নক্ষত্র পরিবর্তন হয়েছে, রোহিণী নক্ষত্র অবস্থান করছে। আর দ্বিতীয় ঘর হচ্ছে আত্মীয় স্বজনের ঘর, তাহলে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। এই মেষ রাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধুবান্ধবদের সঙ্গও পাবে, তার সাথে মানসিক শান্তিও লাভ করবে। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে ধনসম্পত্তির ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এবং সপ্তম ঘর হচ্ছে কি তুলা রাশি। তো সপ্তম ঘর এই তুলা রাশি থেকে এই যে শুক্র পার্টনারশিপের ঘর, এই সপ্তম ঘর দাম্পত্য জীবনের ঘর, আবার ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকাম এই ঘর থেকে দেখা হয়। আর এই ঘরের অধিপতি যে একাদশ ঘরে শনির সাথে জুতি করেছে, তো ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র লাভের ঘরের অধিপতির সাথে জুতি করছে, তাও আবার লাভের ঘরে, তো অনেক বেশি লাভের সম্ভাবনা থাকছে, লাভের পথ আরও যথেষ্ট প্রশস্তিত হবে এই সময়। শুক্র থেকে আমরা প্রতিভা জিনিসটাকে দেখি, আর শনি থেকে কর্ম জিনিসটাকে দেখি। তাহলে কর্মক্ষেত্রে প্রতিভা চলে আসছে, তো প্রতিভার দরুন সমাজে একটা পরিচিতি লাভ করবে। যারা এই সময়কালে স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত, যেমন জুয়েলারির সাথে জড়িত, ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত, বিউটিশিয়ানের সাথে জড়িত, সুতির কাপড়ের ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। তারপরে যারা আবার সোশ্যাল মিডিয়াতে জড়িত রয়েছেন, সিনেমা জগতে জড়িত রয়েছেন, যারা শিল্পী মানুষ, সঙ্গীত, চিত্র, নৃত্য ইত্যাদি কাজে যারা জড়িত রয়েছেন, তাদের কর্মব্যস্ততাও বাড়বে। তাছাড়া কর্মের যে পরিধি সেটাও যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকামের একটা ভালো রাস্তা হবে। যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে।
আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সময় ভালো সময়। অর্থাৎ শনি এবং শুক্রের যে জুতিটা এই যে লাভের ঘরে তৈরি হয়েছে, এটা সব দিক থেকে ভালো দিক হতে যাচ্ছে এই মেষ রাশির। ব্যবসা বাণিজ্য যারা করতে যাচ্ছেন নতুন করে পার্টনারের মধ্যে, তো এই সময়কালে পার্টনারশিপের মধ্যে একটা মানে ভালো ডিল হবে, একটা লেখাপড়ি হবে, এবং এমনও হতে পারে যে কোনো পার্টনার হয়তো পয়সা নেই, আরেক পার্টনার পয়সা লাগিয়ে দিল। তো এই সময় একটা ইনভেস্টার হিসাবেও কিন্তু পাওয়া যাবে, যে অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে এরকম না, অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না, এবং যে কাজটা করা হবে তাতে কিন্তু লাভের অঙ্ক যথেষ্ট থাকবে। শনি হচ্ছে কর্মের ঘর, মানে কর্ম জিনিসটাকে বোঝায়, আর শুক্র হচ্ছে কি সুখ জিনিসটাকে বোঝায়, তাহলে এর কিন্তু আবার নেগেটিভ প্রভাবও থাকছে। অর্থাৎ সুখভোগের জন্য কর্মকে ত্যাগ করা যাবে না, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না, না তো কিন্তু সব কিছু মাটি হয়ে যাবে। যত কর্ম করবে তত সুখ লাভ করতে পারবে, কিন্তু তা বলে সুখ লাভের জন্য সুখ হয়ে গেল, কামাই হয়ে গেল, কয়েকদিন বসে থাকি, এগুলো কিন্তু করলে আবার এই জুতি কিন্তু বিপরীত হয়ে যাবে। এই জুতির প্রভাব এতটাই হয় যে কর্মক্ষেত্রে কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়, এবং এই সময়কালে আবার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানও হবে, ধর্মকর্মের উপর মানে যথেষ্ট বৃদ্ধি পাবে ধর্মকর্মের উপর রুচি, কারণ যে নক্ষত্রটা পেয়েছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, আর এই পূর্বা ভাদ্রপদের নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ঘরের অধিপতি, অর্থাৎ ধর্মের জ্ঞান, এবং নবম ঘরের অধিপতি। ধর্মের জ্ঞান, ধর্মের প্রতি একটা বিশ্বাস, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, এগুলো কিন্তু যথেষ্ট তৈরি হবে এই সময়। তবে এই যে জুতিটা তৈরি হচ্ছে, এই জুতিতে খরচাপাতি হবে, তবে সেই খরচার বেশিরভাগ আমার মতে যে ধর্মের পথে করাই উচিত, কারণ দেবগুরু বৃহস্পতি 2 ঘরের অধিপতি আর ধনসম্পত্তির ঘরে বসেছে, আর ধনসম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘরে বসেছে শনির সাথে। অর্থাৎ যেটুকু লাভ হবে তার কিছু অংশ ধর্মের দিকে যদি খরচা হয়, তাহলে ভাগ্যের সঙ্গ আরও বেশি পাবে এই সময়কালে এই মেষ রাশি। আর আমার ব্যক্তিগত মত যে ধর্মের দিকে খরচা করা যথেষ্ট ভালো হবে আগামী দিনের জন্য, কারণ ধর্মের দিকে খরচা করে যে পুণ্য অর্জনটা হবে আগামী দিনে কিন্তু 7.5 লাগছে এই মেষ রাশির। তখন আজকের যে দান করা, এই যে দান করে যে পুণ্য সঞ্চয়, সেই পুণ্য যথেষ্ট রক্ষা করবে এই 7.5 পিরিয়ডে মেষ রাশিকে। অতএব ভালো সময় যখন আসবে তখন দান করতে হয়, খারাপ সময়ে দান কিন্তু কাজে লাগে না। ভালো সময়ের দান করাই খারাপ সময়ে কাজে লাগে। ভালো সময়ে যত দান করা যাবে, যত পুণ্য অর্জন করা যাবে, সেই পুণ্য খারাপ সময়ে কাজে লাগে। অতএব এখন ভালো সময়, অবশ্যই মেষ রাশিকে বলবো কিছু না কিছু দান করতে। তো যাই হোক, আজকে এই জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম এই মেষ রাশির ব্যাপারে। এই সময়কালে কোনো রকমভাবে আলস্য জিনিসটাকে দেহের মধ্যে নিয়ে আসা যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে, যোজনা করেই চলতে হবে, কর্মক্ষেত্রে যেটা প্ল্যান করা হবে সেই প্ল্যান মাফিকই চলতে হবে। তবে খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং খরচাপাতিটা যদি ধর্মের দিকে হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ রাহু আবার বসে রয়েছে ওদিকে দ্বাদশ ঘরে। ও তো চাইবে সবসময় মনের মধ্যে ভ্রম করো, আনন্দ ফুর্তি করো, কারণ সুখ চলে এসছে এখানটাতে শুক্র। এবার শুক্রর সাথে সূর্যের জুতি, শনির জুতি, আর ওদিকে শনির নক্ষত্রে পড়ে রয়েছে রাহু। তাহলে কি হচ্ছে, রাহু কিন্তু চাইবে যে একটু উস্কানি দিতে, যে খরচাপাতি যা হচ্ছে একটু আমোদ প্রমোদের দিকেই যাক, কিন্তু এই খরচাপাতি যদি ধর্মের দিকে খরচায় তাহলে কিন্তু আগামী দিনে যথেষ্ট মানে খারাপ সময়গুলো যথেষ্ট পার হয়ে যাবে। যে ধর্মের পথে যে খরচাপাতি, যে পুণ্য অর্জন করবে, সেই পুণ্য অর্জনে খারাপ সময়গুলো কাটবে। তো যাই হোক, আজকে অনেক কথা আলোচনা করলাম এই মেষ রাশির সম্পর্কে। এই সময়কালে আমি বলবো মেষ রাশিকে, যেহেতু রাশির অধিপতি বক্রী অবস্থায় রয়েছে, নীচ অবস্থায় রয়েছে, এর তো নীচ ভঙ্গ হবে যখন চন্দ্র আবার কেন্দ্রে অবস্থান করবে, তার সাথে আবার সূর্য আবার 14 তারিখ জানুয়ারি মাসে চলে আসছে। তো যাই হোক, এই সময়কালে হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, তাতে নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট কাটবে। তো আজকে এতটুকুই। যদি এই পরামর্শ, এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমার আলোচনা যে সবার কাছে ভালো লাগবে সেটাও না, কারোর সাথে নাও মিলতে পারে। তো যাদের ক্ষেত্রে মিলবে না তাদের কাছে একটাই কথা বলবো, আপনাদের কুষ্টিতে তাহলে গ্রহের অবস্থান খুব খারাপ রয়েছে। আপনারা কোনো আশেপাশের ভালো জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করবেন, যেখানটাতে আপনাদেরকে নিয়ে যেন না ব্যবসা হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।